فوزا عظيما صدق الله العظيم হে নবী, নিঃসন্দেহে আমি তোমাকে এক স্পষ্ট বিজয় দান করেছি, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে আগে পরের যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন, তোমার উপর প্রদত্ত তার যাবতীয় অনুসন্ধান সমূহ তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সবল ও অবিচল পথে পরিচালিত করতে পারেন। আর আল্লাহ তাআলা তোমাকে বড় রকমের একটা সাহায্য করবেন। তিনি সেই মহান সত্তা, তিনি ঈমানদারদের মনে গভীর প্রশান্তি দান করেছেন, যাতে করে তাদের বাইরের ঈমান তাদের ভেতরের ঈমানের সাথে মিলে আরো বৃদ্ধি পায়। তারা যেন জেনে নিতে পারে আসমান জমিনের সমুদয় সৈন্য সামন্ত তো একান্তভাবে আল্লাহ তাআলার জন্যই, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বঙ্গ এবং সর্ববিষয় ওয়াকিবহান। এর মাধ্যমে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের এমন এক স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে, সেখানে তারা হবে চিরন্তন। তিনি তাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, আর সত্যিকারের অর্থে আল্লাহ তাআলার কাছে মুমিনদের এটা হচ্ছে মহাশাসন। সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত গোল টেবিল বৈঠকে আজকের থিম হচ্ছে নতুন বাংলাদেশে চাই সুষ্ঠু নির্বাচন, চাই যোগ্য নেতৃত্ব। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আলোচনা করবেন মাহসিনা মামতাজ মারিয়া, সহকারী সেক্রেটারি, সম্মিলিত নারী প্রয়াস, ভাইস প্রিন্সিপাল, এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল। السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আজকে কথা বলবো যোগ্য নেতৃত্ব নিয়ে। আমরা আজকে নির্বাচন নিয়ে কথা বলবো। সেই কথাটা বলার জন্যই আমি ভাবছিলাম যে কিভাবে আমি আমার আলোচনাকে গোছাবো। তখন সকাল থেকে আমার মনে হলো যে যখন একটি দেশের রাজনৈতিক আর্থসামাজিক বিভিন্ন পরিস্থিতিতে যখন যোগ্য নেতৃত্ব তৈরি হয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেই দেশের কিছু সৎ নাগরিক, সেই দেশের কিছু জানবাজ যুবক এবং তরুণ প্রাণ, বিপ্লবী প্রাণ, তারা এমন ভাবে পরিস্থিতিটা তৈরি করে দেয় যে পরিস্থিতির কারণে সেই দেশে যোগ্য নেতৃত্ব তৈরি হওয়াটা অনেকটা অবধারিত হয়ে যায়। আমরা যদি চিন্তা করি আমাদের দেশের বিগত কয়েক বছরের যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে যদি আমরা দেখি যে আমাদের দেশে 24-এর বিপ্লব, 24-এর অভ্যুত্থান একটি নতুন পরিস্থিতি আমাদেরকে উপহার দিয়েছে, যে পরিস্থিতির কারণে আমরা বেশ কিছু ভালো এবং পজিটিভ আপাত দৃষ্টিতে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এবং এই পরিবর্তনগুলো আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে যে আমাদের দেশে এখন যোগ্য নেতৃত্ব তৈরি হওয়া কত প্রয়োজন। আমরা জানি আমাদের দেশে পুরাতন রাজনৈতিক দলের কিছু পুরাতন বন্দোবস্ত ছিল, যেখানে আমরা জানতাম যে শুধুমাত্র হয় এই দল অথবা সেই দল ছাড়া বুঝি আমাদের আর কোনো অপশন নাই। কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখছি এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত থেকে আমাদের দেশের মানুষ বের হয়ে এসছে। আমাদের দেশের মানুষ এখন নতুন নতুন রাজনৈতিক মুখ তারা দেখতে পাচ্ছেন, নতুন নতুন প্রমিস, নতুন নতুন ওয়াদা, এবং অনেক শক্তিশালী তরুণ সমাজ বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে আসছে। এই পজিটিভ পরিবর্তনটি আমাদের যোগ্য নেতৃত্ব তৈরির ময়দানের জন্য অনেক বড় একটি ইন্ডিকেশন। দ্বিতীয়, যদি আমি আমাদের আরেকটা পজিটিভ পরিবর্তন আমরা দেখি বিগত 24-এর পরে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আগের যে কোনো সময়ের থেকে এখন বেশি পরিমাণে রাজনৈতিকভাবে সচেতন। এখন আর আমাদের দেশের মানুষকে শুধুমাত্র বিরিয়ানি বা শুধুমাত্র দিন শেষে একটি মিছিলের শেষে একটা ছোট্ট টাকার নোট দিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে বোঝাপড়া তাদের সাথে করাটা সম্ভব না। বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ, আপামর নাগরিক, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত সমস্ত মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছে রাজনৈতিক ব্যাপারে। কারণ আমাদের দেশে এখন রাজনৈতিক যে লড়াইটা হচ্ছে, ইভেন আমরা যে ভোটের জন্য, যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, আমরা দেখতে পাচ্ছি অন্য
যে কোনো সময় নির্বাচনের চেয়ে এবার 2026-এর নির্বাচনটি একটি যোগ্যতা ভার্সেস যোগ্যতার লড়াইয়ের নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এখানে প্রতিটি প্রার্থী, আমি যে আসনের ভোটার, আমি সেই আসনে দেখছি আমি একাধারে অনেকগুলো যোগ্য প্রার্থীকে পেয়েছি। আমার জন্য এটা চিন্তার একটা বিষয় হয়েছে যে আমি কোন যোগ্য প্রার্থীকে আরেকজনের যোগ্যতার থেকে প্রায়োরিটি দিব। এটা একসময় বাংলাদেশের এই কনটেক্সটে এটা ছিল না। একসময় আমরা অনেক অযোগ্যতার ভিড়ে যোগ্যতা খুঁজতাম এবং অনেকটা হতাশ হয়ে ভোট দিতে যেতাম। এই পার্সপেক্টিভ, যে এই পরিপ্রেক্ষিত যেটা চেঞ্জ হয়েছে, এটাও আমাদের দেশের জন্য একটা অনেক বড় পজিটিভ পরিবর্তন এনেছে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে। আরো একটা পজিটিভ পরিবর্তনের কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে এখন ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, জুলাইয়ের প্রজন্ম যারা যুদ্ধে নেমেছে, যারা প্রাণ দিয়েছে, তাদের একটা বড় সংখ্যক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে একেবারে ফ্রন্ট লাইনে তারা কাজ করছে। তারা দেশের মানুষকে নিয়ে কাজ করছে, তারা রাজনীতি নিয়ে পড়াশোনা করছে, তারা দেশের মানুষের মুক্তি নিয়ে কথা বলছে, সুন্দর সুন্দর প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে। এই ইয়াং জেনারেশনের এগিয়ে আসাটা আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনেক বড় এডিশন, একটি অনেক বড় উপহার আমাদের জন্য। এইখানে এই জেনারেশনটাকে, যাদেরকে আমরা গত কয়েক বছর আগেও আই হেট পলিটিক্স সিনড্রোমে ভুগতে দেখতাম, সেই ইয়াং জেনারেশন এখন রাজনীতি নিয়ে পড়াশোনা করছে এবং তারা আমাদের থেকেও বেশি উদ্যম এবং প্রাণ নিয়ে রাজনীতিতে এগিয়ে আসছে। এরপরে আরো যদি আরেকটা ভালো পজিটিভ পরিবর্তনের কথা আমরা বলি, যেটা আমাদের 24-এর পরে হয়েছে, সেটা হচ্ছে এখন বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও এটার কিছু রিস্ক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে এমন হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারছে, তাদের মতামতের জন্য তারা রাস্তায় রাজপথে একত্র হতে পারছে, শান্তিপূর্ণভাবে তারা দাবি আদায়ের জন্য কাজ করছে, সোচ্চার হচ্ছে, এবং এটা দেশের ওভারঅল রাজনৈতিক পরিস্থিতিতে একটা পজিটিভ ভূমিকা পালন করছে। এবং এটার কারণে পরিবর্তনগুলো আমাদের জন্য সহজ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনগুলো মানুষের দাবির কারণে পরিবর্তনগুলোকে সরকার ব্যবস্থা পর্যন্ত সহজভাবে, সুন্দরভাবে গ্রহণযোগ্যতা দিচ্ছেন। এবং আরেকটা যেটা আমরা দেখি যে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দর আরেকটি রাজনৈতিক শৃঙ্খলা আমরা দেখছি, যে পুরাতন রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সবচাইতে প্রাচীন যে রাজনৈতিক দলগুলো, তারাও পরিবর্তনকে তাদের একটি অন্যতম চরিত্রে পরিণত করেছেন। আমরা দেখেছি 300 ফিটের প্রোগ্রামের, বিশাল বড় একটা প্রোগ্রামের পরে 300 ফিটকে পরিষ্কার করা হচ্ছে, 300 ফিটে গাছ লাগানো হচ্ছে। এই পরিবর্তনগুলো বড় বড় রাজনৈতিক দলগুলো করছে, যেগুলো আবার আমাদের তরুণ প্রজন্মের জন্য সুন্দর সুন্দর কিছু উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। তো এই ব্যাপারগুলো এই জন্য বললাম যে এই পরিবর্তনগুলো যেই দেশে হচ্ছে, এই সচেতনতাগুলো যে দেশে মানুষের মধ্যে বাড়ছে, এই ব্যাপারে কথাবার্তা, রাজনৈতিক আলাপ আচারিতা, রাজনৈতিক সংলাপ যেখানে বাড়ছে, সেই দেশে যোগ্য নেতৃত্ব এখন অপরিহার্য হয়ে পড়েছে। আমরা আসলেও এই দেশে এখন এই পরিবর্তনগুলোকে মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ আমাদের যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য এগিয়ে যাব। আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে নির্বাচন আমাদের আসছে, সেই নির্বাচনে আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকের যার যার এলাকার পছন্দের যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারবো। আমরা জানি জুলাই সনদ আমাদের জন্য আরেকটি মাইল ফলক। জুলাই সনদে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে, যে যুগান্তকারী প্রস্তাবগুলো জুলাই সনদে এসছে, এইগুলো যেমন একটা দুটো যদি একটু বলতে চাই আমি এক্ষেত্রে, কালো টাকা সাদা করার ব্যাপারে যে কথাগুলো এসছে জুলাই সনদে, এই কথাগুলো এত বলিষ্ঠতার সাথে, এত সাহসিকতার সাথে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এর আগে বলতে পারেন নাই। প্রধান বিচারপতি সিলেকশন থেকে শুরু করে রাষ্ট্রপতির ক্ষমার যে এখতিয়ার, সেটাকে ন্যারো ডাউন করা হয়েছে জুলাই সনদে। এবং এরকম আরো অনেক, এটা নিয়ে লম্বা কথা বললে অনেক কথা বলা যাবে, এরকম আরো অনেকগুলো খুবই সিগনিফিকেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট কিছু চার্টার জুলাই সনদে আমরা পাই, যেগুলো বাংলাদেশের রাজনীতিকে ইনশাআল্লাহ একটা আমূল পরিবর্তন দেখতে সাহায্য করবে। এই কাজগুলো, এই চিন্তাগুলোকে মাথায় রেখে যারাই এই দেশে এই মুহূর্তে রাজনীতিতে আসবেন, যারাই এই মুহূর্তে এই দেশে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে চাইবেন যে আমি একটা ভালো রাজনীতি আপনাদেরকে উপহার দেব, আমি একটা ভালো শাসন আপনাদেরকে উপহার দেব, তাকে এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে, এবং অটোমেটিক্যালি তাকে বাংলাদেশের মানুষের কাছে এই বিষয়গুলোকে
প্রেজেন্ট করতে পারলে তিনি একজন জনপ্রিয় নেতা হতে পারবেন। বাংলাদেশে যোগ্য নেতৃত্ব তৈরির ক্ষেত্রে আমাদের জন্য যে কোনো উদাহরণ নাই তা কিন্তু না। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, এই পাক ভারত উপমহাদেশের রাজনীতিবিদকে, বিখ্যাত রাজনীতিবিদদের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমাদের সামনে সুন্দর সুন্দর কিছু উদাহরণ আছে যেটা বাংলাদেশের উদীয়মান রাজনীতিবিদরা যাদের আদর্শ অনুসরণ করতে পারেন। আমরা আমাদের শেরে মহীশূর, আমাদের টিপু সুলতানের কথা জানি, যিনি খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন যে শিয়ালের মতন 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা শ্রেয়। আমরা জানি আমাদের প্রাণপ্রিয় শরীফ ওসমান হাদি এই কথাটা প্রায়ই বলতেন, এবং উনি বলতেন যে আমরা আমাদের হকের কথা, ইনসাফের কথা এত শক্তিশালী ভাবে বলতে হবে যে এর কারণে যদি আমাদের জীবনও বিপন্ন হয় তাহলে আমরা মরে যাব, কিন্তু আমরা এই কথাটা বলে যাব। এই যে আমাদের যে ঐতিহাসিক ভাবে আমরা যাদেরকে ভালোবাসি, যাদের দেখানো পথে আমরা রাজনীতি শিখেছি, যাদের দেখানো পথে আমরা নিজের মজবুত মতামতকে প্রকাশ করার স্বাধীনতার ব্যাপারে সচেতন হয়েছি, তাদের ব্যাপারগুলো আমরা ভুলে গেলে চলবে না। আমরা জানি নবাব স্যার সলিমুল্লাহ, যাকে এই ঢাকা শহরের প্রাণ পুরুষ বলা হয়, তার অবদান, তার শিক্ষা ক্ষেত্রে এবং সত্যিকার ভাবে একটি শহরকে উন্নত করার জন্য যেই যেই জায়গায় স্যার সলিমুল্লাহ কাজ করেছেন সেগুলো আমাদের দেশের তরুণ প্রজন্মের জন্য উদাহরণ হতে পারে। আমি মাওলানা ভাসানীর একটি কথা বলতে চাই। উনি বলেছিলেন, আমি হাড়ে হাড়ে রাজনীতিবিদ হতে চাই, আমি বিপ্লবের মন্ত্রে উদ্দীপিত হয়ে আন্দোলন চালাইয়া যাইতে চাই। এবং হাবিলদার রজব আলীর কথা আমরা জানি, হাজী শরীয়তুল্লাহর কথা আমরা জানি। এই রাজনৈতিক উদাহরণগুলো যখন আমাদের দেশের যারা ভালো রাজনীতিবিদ হতে চাচ্ছেন, যারা যোগ্য রাজনীতিবিদ হতে চাচ্ছেন, যারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন, তাদের সবার সামনে বাংলাদেশের এই আদর্শগুলো একেবারে পরিষ্কার ভাবে থাকা উচিত। তাদেরকে নিয়ে আমরা পড়াশোনা করব, তাদেরকে নিয়ে আমরা নিজেরাও নাগরিক হিসেবে জানবো, এবং আমাদের এই সচেতনতায় ইনশাআল্লাহ এক সময় আমাদের দেশের সুষ্ঠু নির্বাচন থেকে শুরু করে সৎ নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে সমস্ত কাজকে সহজ করবে, এবং বাংলাদেশ একটি সুন্দর ইনসাফের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা উপহার পাবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাহসিনা মাহতাজ মারিয়াকে। তার আলোচনার মাধ্যমে আমাদের ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হলো। এবার আলোচনায় থাকবে জান্নাতুন নাঈম প্রমি, প্রেসিডেন্ট জুকফা, ফাউন্ডার উইং, লেখক ও